ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। লা লিগার প্রসঙ্গ, হারলেই শেষ লা লিগার শিরোপা জয়ের স্বপ্ন রিয়াল মাদ্রিদের বাঁচা মরার লড়াইয়ে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে খানিক বাদে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই লস ব্ল্যাঙ্কোসদের সামনে। অন্যদিকে 3 ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামবে বার্সেলোনা। তবে লেভানডোভস্কি এবং জুলস কুন্দের অনুপস্থিতিতে কিছুটা চিন্তিত হ্যান্সি ফ্লিক। চলতি মৌসুমে এখন পর্যন্ত শিরোপা জয়ের স্বাদ পায়নি রিয়াল মাদ্রিদ। আর্সেনালের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে কোপা দেল রেতেও। বাকি আছে শুধু লিগ টাইটেল। তবে সেখানেও বার্সেলোনার চেয়ে 4 পয়েন্ট পিছিয়ে আছে লস ব্ল্যাঙ্কোসরা। শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকতে হলে শেষ ভরসা এখন এল ক্লাসিকো। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ হারলে কিংবা ড্র করলে লিগ জয়ের আশা আর থাকবে না সেটা বলাই যায়। তবে সাম্প্রতিক সময়ে এল ক্লাসিকো মানেই যেন রিয়ালের হার। এই মৌসুমে 3 বার বার্সার কাছে হারলেও পরিসংখ্যানের পাল্লাটা ভারী রিয়ালের দিকেই। কাতালানদের মাঠে শেষ 5 ক্লাসিকোতে 4 বার জিতেছে রিয়াল মাদ্রিদ। 10টা এওয়ে ক্লাসিকোতে 5 জয়ের বিপরীতে 3টা ড্র। মৌসুমের শেষ শিরোপা জিতে সেই খরা কাটাতে চায় গ্যালাক্টিকোসরা। অন্যদিকে শেষের পথে রিয়াল আনচেলত্তি সম্পর্ক। তাই তো বার্সাকে হারিয়ে শেষটা শিরোপা জয়ের আনন্দেই রাঙাতে চায় রিয়াল বস। অন্যদিকে 34 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে লা লিগার টেবিল টপার বার্সেলোনা। শিরোপা নিশ্চিত করার লক্ষ্যে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে কাতালানরা। তবে সেই আত্মবিশ্বাসে একটু ভাটা পড়তে পারে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায়। কারণ ইন্টারের কাছে হেরে ট্রেবল জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের। এই হারের শোক কাটিয়ে ওঠার খুব একটা সময় পায়নি বার্সেলোনা। মানসিক ধাক্কা সামলে রিয়ালের বিপক্ষে ম্যাচটা বার্সার জন্য বড় চ্যালেঞ্জ। এই ম্যাচ হারলেও অবশ্য রিয়ালের থেকে 1 পয়েন্ট এগিয়ে থাকবে লা লিগার টেবিল টপাররা। পরের ম্যাচগুলো অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে হওয়ায় কোনো অঘটন না ঘটলে শিরোপা জয়ের পথে কোনো বাধা থাকবে না কাতালানদের জন্য। এদিকে এল ক্লাসিকোর আগে চিন্তার ভাঁজ পড়েছে ফ্লিকের কপালে। হাই ভোল্টেজ এই ম্যাচে দল থেকে ছিটকে গিয়েছেন লেভানডোভস্কি ও জুলস কুন্দে। চলতি মৌসুমে রক্ষণ ভাগের সঙ্গে আক্রমণ ভাগেও দুর্দান্ত ছিলেন কুন্দে। কোপা দেল রের ফাইনালে রিয়ালকে কাঁদিয়েছিল এই ফরাসি ডিফেন্ডার। অতিরিক্ত সময়ে দৃষ্টিনন্দন জয়সূচক গোলটি আসে তার পা থেকেই। সেই গোলেই অল হোয়াইটদের 3-2 গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে হ্যান্সি ফ্লিকের ছেলেরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। এল ক্লাসিকোর উত্তাপটা বাংলাদেশেও ঠিক এই মুহূর্তে চলছে। যেমনটা আমরা সকাল থেকে দেখছি প্রচণ্ড গরম আবহাওয়া। তবে আমরা একটু চায়ের শহর সিলেট থেকে ঘুরে আসতে চাই। এল ক্লাসিকোর উত্তাপটা কিন্তু সেখানেও ছড়াচ্ছে। আমাদের সহকর্মী নাবিল হাসান যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নাবিল, সিলেটবাসী তো আমাকে এই গরমে আইস টির কোনো দাওয়াত দেয় নাই, তবে আমি সিলেটবাসীর খোঁজ খবর রাখছি এবং যেমনটা জানতে পেরেছি যে বড় পর্দায় এল ক্লাসিকো দেখার একটা আমেজও কিন্তু বিরাজ করছে। আপনি যে জায়গায় আছেন সেখানকার আপডেট একটু আমাকে জানাবেন। আমি যদ্দূর শুনতে পেরেছি অনেকে একসঙ্গে জমায়েত হয়েছেন এল ক্লাসিকো উপভোগ করবেন। মূলত বার্সার যারা ফ্যানরা রয়েছেন, অর্থাৎ মেমেন্টো অফ বার্সা, তাদের আয়োজনে এই যে এল ক্লাসিকো, বছরের শেষ এল ক্লাসিকো, সেটি দেখার জন্য বার্সা ফ্যানরা সিলেটের একটি কমিউনিটি সেন্টারে তারা একত্রিত হয়েছেন এবং তারা এখানে বড় পর্দায় একসাথে এই যে বার্সার যে বা এল ক্লাসিকো যেটি আছে সেটি ম্যাচটা দেখবেন। এমনিতেই খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ লা লিগার জন্য, কারণ এই ম্যাচের উপর নির্ভর করছে এই লা লিগার শিরোপা এবার কার হাতে উঠবে। যদি বার্সা এই ম্যাচে জিততে পারে তাহলে তারা শিরোপার খুবই ধারে কাছে পৌঁছে যাবে। ফলে যারা বার্সা ফ্যানরা আছেন তাদের মধ্যে উন্মাদনা, উৎসাহ অনেকটাই বেশি। আমরা একটু কথা বলবো তাদের উন্মাদনা নিয়ে। এই ম্যাচ নিয়ে কি আশাবাদ প্রকাশ করছেন আসলে বার্সার ক্ষেত্রে, যদি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আজকের ম্যাচটা? যেহেতু বার্সেলোনার পারফরমেন্স এই সিজনে, স্পেশালি লা লিগার কথা যদি বলি, লা লিগায় অসাধারণ পারফর্ম করছে। সো আজকেও আশা থাকবে বার্সেলোনা ভালো একটা রেজাল্ট নিয়ে মাঠ ছাড়বে এবং প্রিভিয়াস 3টা এল ক্লাসিকোতেও কিন্তু বার্সেলোনা অত্যন্ত দারুণ একটা রেজাল্ট নিয়ে মাঠ ছেড়েছে। আশা রাখি এই শেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে বেশ ভালো একটা হার আমরা উপহার দিতে পারবো। এমন আয়োজন আসলে একসাথে বসে ম্যাচ দেখা, হয়তো ঘরের টিভি সেটের সামনে বসে একা একা ম্যাচ দেখা, সবাইকে নিয়ে যে বার্সা ফ্যানদের নিয়ে ম্যাচ দেখা, সেই অনুভূতিটা আসলে
সেটা নিঃসন্দেহে দারুণ। মেমেন্টো অফ বার্সা 2011 সাল থেকে বার্সা ফ্যানদেরকে নিয়ে কাজ করছে, বাংলাদেশ ফুটবল নিয়েও পাশাপাশি কাজ করছে। সো তারই ধারাবাহিকতায় 2011 থেকে 2025 সালে এসে আমরা সবাইকে একত্রিত করার একটা উদ্যোগ নিয়েছি। প্রিভিয়াস এল ক্লাসিকো সবগুলোতে আমাদের গেট টুগেদার হয়েছে এবং দারুণ সাড়া আমরা পেয়েছি। তারই ধারাবাহিকতা আজকের সাড়াও আপনারা দেখতে পাচ্ছেন। সো এটা অসাধারণ একটা অনুভূতি। অনুভূতির কথা শুনছিলেন, আশার কথা শুনছিলেন বার্সা ফ্যান, তারা আশা প্রকাশ করছেন বার্সা আজকে রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা লা লিগার যে শিরোপা, সেই শিরোপার খুবই ধারে কাছে পৌঁছাবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু সবাই বাংলাদেশি, বার্সা রিয়ালের বাইরেও বাংলাদেশের ফুটবলে যে জাগরণ হয়েছে হামজাদের হাত ধরে, সেই জাগরণের কথাবার্তাও কিন্তু এখানের ফুটবল ফ্যানদের কাছ থেকে শুনছিলাম। সামি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নাবিল যেটা বলছিলেন, যে বাংলাদেশের ফুটবলের যে জাগরণটা হয়েছে সেই জাগরণের কথাটাও কিন্তু আমরা সেই জায়গা থেকে শুনতে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ নাবিল আপনাকে, এবং আশা করব আইএসটির দাওয়াতটা আপনি আমাকে দেবেন। এখন পর্যন্ত দাওয়াতটা আমি পাই নাই। এনিওয়েজ, আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী নাবিলের সঙ্গে, যিনি সিলেট থেকে যুক্ত ছিলেন, এবং চমৎকার একটা আবহাওয়ার জায়গা, দেশের ফুটবলের যে একটা জাগরণ আসছে, এবং সেই জায়গাটাতে ইউরোপিয়ান ফুটবলের ধারাবাহিকতায় হামজা চৌধুরী, সমিত সোমরা যখন বাংলাদেশের হয়ে খেলবেন সামনের দিকে, এই জাগরণটা হয়তোবা আরও অনেকাংশে বৃদ্ধি পাবে, এবং এখান থেকে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট কমিউনিটি বিল্ড আপ হয়ে সেগুলো একটা সময় বড় পর্যায়ে বাংলাদেশ ফুটবল দলকে সাপোর্ট করবে। এবারে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের প্রসঙ্গ। গ্রুপে নিজেদের দ্বিতীয় এবং শেষ ম্যাচে ভুটানকে 3-0 গোলে হারিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে 2-2 করে ড্র করেছিল লাল সবুজের প্রতিনিধিরা। ভারতের অরুণাচলে ম্যাচের 13 মিনিটেই লিড নেয় গোলাম রাব্বানী ছোটন শিষ্যরা। ক্যাপ্টেন নাজমুল হুদার বাড়ানো বলে দারুণ দক্ষতায় বল জালে জড়ান মুর্শেদ আলী। এরপর মুর্শেদ আলীর অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন সুমন সারেন। 2-0 ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ভুটান কিছু আক্রমণ করলেও সফল হয়নি। উল্টো ম্যাচের শেষ দিকে নাজমুল হুদার গোলে 3-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। গ্রুপের শেষ ম্যাচে ভুটান মালদ্বীপ লড়াই ড্র হলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ, আর মালদ্বীপ জয় পেলে পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে গোল ব্যবধান নির্ধারণ হবে গ্রুপ সেরা দল। ছেলেরা তাদের শতভাগ দিয়ে 3 পয়েন্ট নিয়ে আসে। এটা আমার বিশ্বাস ছিল যে ছেলেরা আসলে এটা করতে পারবে, এবং ছেলেরা তাদের দেশপ্রেম থেকে তারা তাদের সর্বোচ্চ দিয়ে খেলে 90 মিনিটস গেম ডমিনেট করেই খেলায় জয়লাভ করে। দেখেন, ফুটবলের জাগরণ নিয়ে একটা কথা বলছিলাম। এই যে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারগুলো একটা দেশের ফুটবল জাগরণে কতটুকু প্রভাব রাখতে পারে, এই মুহূর্তে আমরা আপনাদেরকে জানাবো কানাডিয়ান প্রিমিয়ার লিগের প্রসঙ্গ। অবাক হতেই পারেন যে কেন বলছি সেই প্রসঙ্গটা হচ্ছে হ্যালিফ্যাক্স ওয়ান্ডারার্সকে 3-0 গোলে হারিয়েছে বাংলাদেশি ফুটবলার সমিত সোমের ক্যাভালরি এফসি। গোলের দেখা না পেলেও গোল করিয়েছেন সমিত। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে ক্যাভলরিকে এগিয়ে দেন টেবিয়াস ওয়ার্চেস্কি। সেই পেনাল্টি আদায় করেন আলী মুসি। এরপর 83 মিনিটে স্কোরশিটে নিজের নাম লেখান মুসি। এর 1 মিনিট পরই সমিত সোমের অ্যাসিস্ট থেকে গোল করে হ্যালিফ্যাক্সের কফিনের শেষ পেরেক ঠুকে দেন মুসি। গোল না পেলেও পুরো ম্যাচে 89% পাস অ্যাকুরেসি ছিল সমিতের। অ্যাসিস্টের পাশাপাশি ম্যাচে 2টি বড় সুযোগ তৈরি করে দিয়েছিলেন তিনি। 5 বার বল পাঠিয়েছেন প্রতিপক্ষের ফাইনাল থার্ডে। ক্রসিংও সফল ছিলেন সমিত। এই ম্যাচে জয়ের পর 5 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ উঠে এসেছে সমিতের দল। দেখেন, সমিতের কল্যাণে আরও একজন ফুটবলারের নামও কিন্তু আমি জেনে গেলাম। তার নাম হচ্ছে আলী মুসি, যিনি গোল করেছেন। হয়তোবা সমিত সোমসি এই ক্লাবে না খেললে এই ফুটবলারের নামও আমরা ঠিকঠাক মতো জানতে পেতাম না। এবার অন্য একটা প্রসঙ্গ। ফিফা গোল প্রজেক্ট থেকে অনুদান হিসেবে পাওয়া কমলাপুর স্টেডিয়ামে টার্ফের কর মওকুফ করেছে সরকার। চট্টগ্রাম বন্দরে থাকা এই টার্ফ 1 সপ্তাহের মধ্যে খালাস হবে বলে আশা বাফুফের সহসভাপতি হ্যাপি চৌধুরীর। এদিকে টার্ফের মান ভালো রাখতে কমলাপুরে খেলার চাপ কমানোর পরামর্শ দেন কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস। মাঠ বাড়ানোর পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণের প্রতি জোর দেন তিনি। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। ফিফার গোল প্রজেক্টের অনুদান হিসেবে পাওয়া অ্যাস্ট্রোটার্ফের কর মওকুফ করেছে সরকার। এপ্রিলের শেষ দিকে চট্টগ্রাম বন্দরে আসা এই টার্ফ 1 সপ্তাহের মধ্যে খালাস হয়ে যাবে বলে আশা বাফুফের সহসভাপতি হ্যাপি চৌধুরীর। পাশাপাশি একই সময়ে বাফুফের সংলগ্ন মাঠেও বসতে যাচ্ছে টার্ফ। আমরা অলরেডি কাগজপত্র দিয়ে দিচ্ছি, ট্যাক্সও তোমার রিমুভ করে দিচ্ছে। ফিফার যে গ্রিন ঠিকাদার, ওরা ফিফা ওদেরকে যোগাযোগ করছে। ওরা হয়তো বা রাস্তা বের হলে ওরা কাজে হাত দিবে। ওদের লোকাল লোকজন এমনি অফিসে আসা কথাবার্তা বলে, যেহেতু এটা অনুদান ফিফার টাকা,
সেই হিসাবে কোনো গ্র্যান্ড ব্যাক হয় না। টার্ফটা রিলিজ হয়ে যাবে হয়তো বা এক সপ্তাহ পরে টার্ফটা রিলিজ হলেই ফিচার লোকজনে কাজ শুরু করবো। মাঠে টার্ফ বসানোর কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু হলেও এখনও আধুনিক হয়নি কমলাপুর স্টেডিয়ামের গ্যালারি। ফ্লাডলাইটগুলো বেশ পুরনো, এখনই এগুলো সংস্কারের জন্য বিবেচনায় না থাকলেও পরবর্তীতে এই নিয়ে বাফুফের পরিকল্পনা থাকছে বলে জানান হ্যাপি চৌধুরী। এগুলো এখনো সিদ্ধান্ত কিছু আসেনি, সেটা হয়তো বা আমরা নেক্সট মিটিং এ বা কোনো ইয়েতে পরিবর্তনের জন্য ডেভেলপমেন্ট কমিটি যদি আমাদেরকে করে রিকমেন্ডেশন করে তারপরে আমরা সেটা নিয়ে বসি। 2015 সালে কমলাপুরে বসে এই টার্ফ। 10 বছর মেয়াদ থাকলেও মাত্র অর্ধেক সময় এসে নষ্ট হতে শুরু করে তা। এই স্টেডিয়ামে অতিরিক্ত খেলার চাপে সময়ের আগেই এমন অবস্থা তৈরি হয়েছে বলে মত বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউসের। মাঠের স্বল্পতা, মাঠ নাই, সব ক্লাবগুলা সব ইগুলা মেয়ে সবাই প্র্যাকটিস করে একটা ভেন্যুতে। এটার মাঠ যত ব্যবহার হবে যত হবে এটার তো আছে এফেক্ট আছে। কমলাপুর স্টেডিয়ামকে স্বাভাবিক রাখতে মাঠ বাড়ানোর পরামর্শ দেন গোলাম গাউস। সেই সাথে যথাযথ রক্ষণাবেক্ষণের তাগিদ বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যানের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করাটাই চাপের, কারণ সবাই পারফর্ম করে না। সমর্থকরাও আবেগে লিটনের ক্যাপ্টেন্সি ইস্যুতে এমন মন্তব্য করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। পরিসংখ্যান দেখে নয়, স্পিন ভালো খেলার কারণে টি-20 দলের শান্ত, বললেন জাতীয় দলের এই সহকারী কোচ। পাশাপাশি জেনুইন অলরাউন্ডারের অভাব বাংলাদেশকে আরও ভোগাবে মানছেন সালাউদ্দিন। নেটে অনুশীলনে নাজমুল হোসেন শান্ত, আর তার ব্যাটিংয়ে সজাগ দৃষ্টি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। আসন্ন আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সফরে ঘোষিত স্কোয়াডে অন্যতম আলোচিত নাম যে শান্ত। টি-20 ফরম্যাটে তার স্ট্রাইক রেট, গড় কিংবা সর্বোপরি পারফরমেন্স, তাতে শান্তর দলে থাকা নিয়েও যে আছে প্রশ্ন। এমনকি বিপিএলেও বেশিরভাগ সময় বেঞ্চ গরম করেছেন এই বাঁহাতি ব্যাটার। হিস্ট্রি নিয়ে আমি খুব একটা ভাবি না। হিস্ট্রিতে অনেক ভালো কিছু, অনেক খারাপ কিছু। আমাদের কারেন্টলি আমাদের আসলে টিমটা কী চাচ্ছে সেটা আমাদের দেখার বিষয়। আমাদের স্ট্র্যাটেজিক্যালি আমরা যতটুকু বুঝি যে আমাদের মিডল ওভারে আমাদের স্পিন যারা ভালো খেলে তাদের দিকে আমাদের একটু ফোকাস করা হয়েছে, যে স্পিন যারা ভালো করে ওই জায়গাটা যেহেতু 6 ওভারের পরে হয়তো স্পিন অ্যাটাক আসবে, সেখানে কারা ভালো হ্যান্ডেল করতে পারে, কারা বেশি রান দিতে পারবে, সেভাবে আমরা চিন্তা করেছি, চেষ্টা করেছি। ব্যাট হাতে একই অবস্থা সদ্যই টি-20 অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন দাসেরও। গেল বছর খেলা 21 টি-20তে 16 গড় আর 100 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন লিটন। এমন অবস্থায় অধিনায়কত্ব কতটা চাপের হবে প্রশ্ন আসাই স্বাভাবিক। সালাউদ্দিনের মতে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করাটাই চাপের, কিন্তু কেন? আপনারা যারা মনে করেন যে বাইরে থেকে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সি করা অনেক সহজ, আপনারা আসলে ভুল রাজ্যে আছেন। আমরা সবাই মিলে পারফর্ম করি না, এটা একটা বড় দিক। যেহেতু আমরা পারফরমেন্স, আমার যদি ভালো অনেক পারফর্মার থাকতো তাহলে কিন্তু ক্যাপ্টেন্সি করাটা অনেক বেশি সহজ। সেই সাথে আমরা জাতি হিসেবে আমরা অনেক ইমোশনাল, ঠিক আছে? আজকে ভালো তো কালকে খারাপ অবশ্যই এটা নিতেও তাদের অনেক কষ্ট হয়। যখন একটা ক্যাপ্টেনকে যখন আমি দায়িত্ব দেবো, তাকে কিন্তু আপনাকে সব কিছু দিয়ে দিতে হবে, তার পুরো ফ্রিডমটাকে দিয়ে দিতে হবে, কারণ সেই টিমটা চালাবে, তখন সে কিন্তু অনেক রেসপন্সিবল হবে। বাট অনেক কিছুই আছে যেটা সেটা ও নিজে চাইলেও করতে পারে না। তো সব দিক দিকে আসলে আপনি যদি বিচার করেন, তার কিন্তু আসলে অনেক কিছুই বাধা ধরার মধ্যেই থাকে। সাকিব আল হাসান না থাকায় জেনুইন অলরাউন্ডারের অভাবটা ভালোভাবেই টের পাচ্ছে বাংলাদেশ। এই অভাবটা আরও ভোগাবে দলকে, মানছেন জাতীয় দলের এই সহকারী কোচ। এটা নিয়ে আমাদের আরো অনেকদিন ভুগতে হবে, স্পেশালি হোয়াইট বলে আমাদের এই জায়গাটা আমাদের অভাব আছে। যেহেতু অলরাউন্ডার অভাব আছে, আমাদেরকে অলরাউন্ডারগুলো সুযোগ দিতে হবে। যারা ছোটোখাটো অলরাউন্ডার আছে তাদেরকে তাড়াতাড়ি কিন্তু উপরে নিয়ে আসতে হবে। যারাই কম বেশি ব্যাটিং পারে, যেমন সাকিব, মেহেদি বলেন, ইশাক বলেন, তো আমাদের আলটিমেটলি এখন ফোকাস হচ্ছে তারা যেন খুব ভালো ব্যাটে, তারা যেন একটু বেটার ব্যাটিং করতে পারে, তাহলে এটা টিমের জন্য অনেক হেল্পফুল হবে। নাভিশ্বাস উঠে যাওয়া গরমে এদিনও মিরপুরে দেখা গেছে ঐচ্ছিক অনুশীলন। ক্লোজ ডোর অনুশীলনে শেখ মেহেদি, সৌম্য সরকার, নাজমুল শান্তদের নিয়ে এদিন ব্যাটিংয়ের ক্লাস নিয়েছেন কোচ সালাউদ্দিন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। নতুন দায়িত্ব নিয়ে গ্রাউন্ডসম্যানদের বেতন বাড়িয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বেতন বাড়ার ক্রাইটেরিয়া পূরণ হলেও 34 জন মাঠ কর্মীরা এখনও বেতন বাড়েনি। এমনকি অভিযোগ আছে বেতন বাড়ানোর দাবি নিয়ে গেলে পেতে হয়েছে বদলির হুমকি। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিয়েই গ্রাউন্ডসম্যানদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন ফারুক আহমেদ। মেয়াদের ঠিক 100 দিনে বেতন বাড়িয়ে রীতিমতো সেঞ্চুরি মারেন নতুন প্রেসিডেন্ট। এগুলো ডিরেক্ট মোটিভেশনের লিগে তোমার ইফ ইউ গেট ওয়েল রিওয়ার্ডেড ফাইন্যান্সিয়ালি প্লাস ওদের চাকরিও মাস্টার রোলে ছিল 1 বছর মানে প্রায় 20 বছর 15 বছর পরে 110 জনের পার্মানেন্ট হয়েছে, সেটা একটা বিরাট ব্যাপার ওদের জন্য আমার মনে হয়। কিন্তু গল্পের ভেতরেও গল্প থাকে। যারা 10 বছরেরও বেশি সময় ধরে বিসিবির মাঠ কর্মীর দায়িত্ব পালন করছেন তাদের 25% ইনক্রিমেন্ট হওয়ার কথা, সেই অনুযায়ী তাদের বেতনও বেড়েছে। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও দেশের প্রায় 10টা ভেন্যুতে 34 জন মাঠ কর্মীর বেতন এখনও বাড়েনি। এর মধ্যে সর্বোচ্চ 8 জন খুলনায়, চট্টগ্রামে 7 জন, হোম অফ ক্রিকেটেরও 3 জন মাঠ কর্মীর বেতন বাড়েনি। এমনকি এমনও গ্রাউন্ডসম্যান আছেন 2005 থেকে চাকরি শুরু করে 1 যুগ আগে পার্মানেন্ট হয়েছেন। আমরা তো কন্ট্রাক্টে না, আমরা তো ডাইরেক্ট বিসিবি স্টাফ। আমাদের হচ্ছে 2005 সালে আমাদের জয়েন্ট, আর হচ্ছে 13 সালে পার্মানেন্ট। আমাদের একজনে বললি কয় অমুক তোমাদের দিইনি তাই হয়নি, মানে আমাদের গ্রাউন্ড চিত্তে কোনো আমাদের নাম দিইনি, এই জন্য আমাদের হয়নি। শুধু তাই না, কিছুদিন আগে বেতনের দাবিতে বিসিবিতেও গিয়েছিলেন মাঠ কর্মীরা। অভিযোগ আছে বেতনের দাবিতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন গ্রাউন্ডস কর্তা আব্দুল বাতেন, এমনকি বদলির ভয়ও দেখান। বাতেন স্যারের কাছে গেছি, আরো সবাই এই দরখাস্ত দেওয়া হয়েছে। সবাই বলে যে তোমাদের দেখতেছি, কিন্তু ভাইজান কোনো পাচ্ছি না আমরা। মাস ঝাড়ি মারছিল নাকি আপনাদের? হ্যাঁ, 2-1 জন করেছে, তারপরে একটু বদলির ভয় দেখায়। যদিও এই দাবি অস্বীকার করেছেন আব্দুল বাতেন। না, এরকম তো হতেই পারে না। আমাদের তো এরকম কতগুলো এরকম বেতন কম পাইছে বা কিছু মনে করেন যে ইনক্রিমেন্ট পায় নাই বা বোনাসের সমস্যা হয়েছে, মানে এরকম কেস তো আসে নাই। কিছু হয়েছে মনে করেন যে হয়তো কোনো কারণে সে বেতন বাড়ছে, পার্মানেন্টের হয়তো সমকক্ষ হয়ে গেছে। যদিও চুক্তিভিত্তিক অনেকেই কাজ করেন বিসিবিতে, বছরের পর বছর কাজ করেও সত্যিকারের গ্রাউন্ডসম্যানদের চাকরি স্থায়ী হয় না। অথচ অভিযোগ আছে উপরের সুপারিশে সহজেই স্থায়ী চাকরিতে নাম লিখিয়েছেন অনেকেই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। নিজের উত্তরসূরি হিসেবে জাবি আলোনসোকে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে দেখতে বেমানান লাগবে না বলে জানিয়েছেন কার্লো আনচেলত্তি। রিয়াল বসের মতে এরই মধ্যে নিজেকে সেরা কোচদের একজন হিসেবে প্রমাণ করেছেন স্প্যানিয়ার্ড। তবে রিয়াল ছেড়ে গেলেও এর প্রতি ভালো লাগা আজীবন থাকবে বলে জানিয়েছেন ইটালিয়ান মাস্টারমাইন্ড। চলতি মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। একের পর এক শিরোপা হাতছাড়া হওয়ায় দিশেহারা কার্লো আনচেলত্তি। শিরোপাশূন্য মৌসুম শেষের শঙ্কায় আছে ইউরোপের সফলতম ক্লাবটি। এমন বাজে পারফরমেন্সে রিয়াল মাদ্রিদে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েই চলেছে। ধারণা করা হচ্ছে মৌসুম শেষেই এই ইতালিয়ানের বিদায় প্রায় নিশ্চিত। রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে দীর্ঘদিন ধরেই আলোচিত নাম জাবি আলোনসো। সাবেক এই লস ব্লাঙ্কোস ও স্প্যানিশ তারকার স্বপ্ন পূরণের প্রায় দ্বারপ্রান্তে। একইভাবে রিয়াল কোচ হওয়ার প্রাথমিক কাজ সেরেছেন আলোনসো। বুন্দেসলিগায় দলের শেষ 2টি ম্যাচের পর বায়ার লেভারকুজেন ছাড়বেন তিনি, আর তাতেই ডালপালা বেড়েছে রিয়ালের কোচ পরিবর্তনের গুঞ্জনে। আমি জানতে পেরেছি যে আলোনসো বায়ার্ন লেভারকুজেন ছাড়ছে। সে অবিশ্বাস্য কাজ করেছে এবং তার জন্য দরজা খোলা আছে, কারণ সে প্রমাণ করেছে যে সে বিশ্বের সেরাদের মধ্যে একজন। দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করছেন আনচেলত্তি। 2 মেয়াদে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন 3 বার, লা লিগা শিরোপা উঁচিয়ে ধরেছেন 2 বার। তার ঝুলিতে আছে কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ সহ আরও নানা শিরোপা। ক্লাবটি ছেড়ে গেলেও এর প্রতি ভালোবাসা আজীবন থাকবে বলে জানান এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। এই ক্লাবের সঙ্গে সম্পর্ক কখনো শেষ হয় না। রিয়াল মাদ্রিদ আগে এসি মিলান ছিল, ক্লাবগুলো আমাদের হৃদয়ে রয়ে গেছে, এখানে কাটানোর সময়ের জন্য ও সম্পর্কগুলোর জন্য। যখন চাপ কমে আসে তখন ভালোবাসা বেড়ে যায়। মাদ্রিদের সঙ্গে আমার হানিমুন আমার জীবনের শেষ দিন পর্যন্ত চলবে। চলতি মৌসুম পর্যন্ত রিয়ালের ডাগ আউটে থাকছেন কার্লো আনচেলত্তি। চলতি মাসের 25 তারিখ শেষ হবে 2024-25 মৌসুম। সেদিনেই কার্লো আনচেলত্তির আনুষ্ঠানিক বিদায় দেওয়ার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না, ইনজুরির জন্য মাঠের বাইরে থাকা খুলনার
বিভাগের প্রথম শ্রেণীর ক্রিকেটার মোহাম্মদ সালমান হোসেন। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের কিছুদিন আগে ইনজুরিতে পড়েন মোহাম্মদ সালমান। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় ডান হাতে এই পেসারের। পরবর্তীতে ডাক্তার এবং ফিজিওরা তাকে সার্জারির পরামর্শ দেন, যে সার্জারি করতে সালমানের প্রয়োজন অন্তত 4 লক্ষ টাকা। এনসিএল এর বেতনের আওতাভুক্ত না থাকা এই ক্রিকেটারের জন্য এই অর্থ বহন করা খুবই কঠিন। সেজন্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাহায্যের জন্য আবেদন করেছেন সালমান। গত ডিপিএলে পার্টেক্সের হয়ে খেলার কথা ছিল সালমানের। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।